আজকে আমরা এমন একটা লেখা নিয়ে কথা বলবো যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই লেখাটা আমাদের অনলাইন কন্টেন্ট দেখার যে অভ্যাস তাকে একদম আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই দেখুন কি মারাত্মক একটা প্রশ্ন। লেখাটা শুরুই হচ্ছে এমন একটা সরাসরি আর বেশ অস্বস্তিকর জিজ্ঞাসা দিয়ে। এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা অনেকটা অভিযোগের মতো, যা আমাদের সবাইকে একটু হলেও ভাবতে বাধ্য করে। তো চলুন এই পুরো আলোচনায় আমরা খুঁজে দেখি যে এই অভিযোগের পেছনের কারণটা আসলে কি। আচ্ছা, তাহলে মূল অভিযোগটা ঠিক কি? লেখাটার মূল বক্তব্য হলো দর্শক হিসেবে আমাদের যে ভূমিকা সেটা কিন্তু মোটেই নিষ্ক্রিয় না যতটা আমরা মনে করি। বরং বলা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ক্লিকের মাধ্যমে একটা ক্ষতিকর অনলাইন সংস্কৃতিকে যেন জেনে শুনেই টিকিয়ে রাখছি। এই ব্যাপারটা দেখুন, একদিকে আমরা হয়তো খুঁজি জ্ঞান, বিনোদন বা ভালো কোনো শিল্পকর্ম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের গন্তব্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? লেখাটা বলছে বেশিরভাগ সময়ই ভালো বিষয়গুলো পাশ কাটিয়ে এমন সব কন্টেন্টে মানুষ চলে যাচ্ছে যেখানে হয়তো কোনো নিষিদ্ধ শরীরের ইঙ্গিত লুকিয়ে আছে, মানে ছদ্মবেশে অন্য কিছু পরিবেশন করা হচ্ছে। তো প্রশ্ন হলো, এই যে ডিজিটাল পতিতালয়ের কথা বলা হচ্ছে, এটা আসলে কিভাবে কাজ করে? এর পেছনের অর্থনীতিটাই বাকি। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। লেখাটাতে একটা দারুণ তুলনা টানা হয়েছে। ভাবুন তো, একদিকে আছে রবীন্দ্রনাথের কবিতা, আর অন্যদিকে এমন কোনো কন্টেন্ট যাকে বলা হচ্ছে ক্লিভেজ দেখানো কবিতা। যখন দ্বিতীয়টা অনেক বেশি ভিউ পায় তখন কি দাঁড়ায়? দাঁড়ায় এটাই যে শিল্পের চেয়ে শরীরের প্রদর্শনটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শিল্পের এভাবেই অবমূল্যায়ন হচ্ছে। এই দেখুন একটা উদাহরণ। দেখুন তো আমি কি পড়ে আছি। খুবই সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু লেখাটা বলছে এই একটা প্রশ্নই লক্ষ লক্ষ দর্শককে টেনে আনছে। মূল আকর্ষণটা যে কি তা তো বোঝাই যাচ্ছে। আরেকটা উদাহরণ দেখুন, আরও ভয়ঙ্কর। দেওরকে আজ যা দিলাম না, এখানে কি করা হচ্ছে? পারিবারিক সম্পর্কের ভেতরে একটা উস্কেনিমূলক পরিস্থিতি তৈরি করে মানুষের আদিম কৌতূহলকে কাজে লাগানো হচ্ছে। এই ধরনের শিরোনাম দেখলেই কিন্তু মানুষ ক্লিক করতে আগ্রহী হয়ে ওঠে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে পুরো সিস্টেমটা চলছে, এর মুদ্রা বা কারেন্সিটা কি? সেটা হলো দর্শকের মনোযোগ। হ্যাঁ, প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা লাইক অনেকটা কয়েনের মতো, আর এই কয়েন দিয়েই এই বিশাল অর্থনীতিটা চলছে। দর্শকের অংশগ্রহণটা তাই মোটেও নিষ্ক্রিয় কিছু নয়, বরং এটাই এর মূল চালিকা শক্তি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসে, একজন সাধারণ দর্শক কিভাবে এই সিস্টেমের একজন ক্রেতা বা খদ্দের পরিণত হয়, হয়তো নিজের অজান্তে? চলুন সেটাই একটু দেখি। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যাবে, এখানে দর্শক কিন্তু শুধু একজন পর্যবেক্ষক নন। লেখাটার যুক্তি অনুযায়ী দর্শক এখানে একজন সক্রিয় ক্রেতা, আর তার সস্তা কৌতূহলের কাছে একটা পণ্য বিক্রি করা হচ্ছে। পণ্যটা কি? ওই যে সেই ক্ষণিকের সস্তা উত্তেজনা। লেখাটার এই লাইনটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। বলা হচ্ছে আপনার মগজ জানে ভেতরে কিছুই নেই, কিন্তু আপনার শরীরী প্রবৃত্তি আপনাকে সেই নোংরামির দিকে ঠেলে দিচ্ছে। এটা হলো দর্শকের মনের ভেতরে সেই লড়াইটা। একদিক বলছে এটা অর্থহীন, কিন্তু আরেকটা দিক ঠিকই ক্লিক করতে বাধ্য করছে। এখন কথা হলো, এই যে ব্যক্তিগত পছন্দ বা অভ্যাস, এর প্রভাব কি শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে? একদমই না, এর একটা বিরাট সামাজিক প্রভাবও আছে। লেখাটা এই বিষয়ে কি বলছে চলুন একবার দেখে নিই। লেখাটাতে একটা মারাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে, রুচির দুর্ভিক্ষ। মানেটা কি? মানে হলো এই যে সস্তা আর সহজ উত্তেজনার প্রতি আমাদের একটা আসক্তি তৈরি হচ্ছে, এটা ধীরে ধীরে জ্ঞান, সংস্কৃতি বা ভালো কোনো কিছুর প্রতি আমাদের আসল আগ্রহটাকেই নষ্ট করে দিচ্ছে। একটা দুর্ভিক্ষের মতোই ভয়াবহ অবস্থা। এর ফলটা কিন্তু সুদূর প্রসারী। প্রথমত, আমাদের সংস্কৃতি, শিক্ষা আর রুচিবোধ একেবারে খাদের কিনারায় গিয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয়ত, যারা ভালো কন্টেন্ট তৈরি করেন তারা তো হতাশ হচ্ছেনই, আর সবচেয়ে চিন্তার বিষয় হলো আমাদের পরের প্রজন্ম কি শিখছে। তাদের সামনে একটা নেতিবাচক মডেল তৈরি হচ্ছে, যেখানে সম্মান বা ভালোবাসার চেয়ে সস্তা যৌনতার দাম অনেক বেশি। এতক্ষণ তো অনেক সমস্যার কথা হলো। এখন প্রশ্ন হচ্ছে, এর থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে। লেখাটা শুধু সমস্যার কথা বলেই থেমে থাকেনি, কিছু সমাধানের পথ দেখিয়েছে। এখানে 4টা খুব সহজ কিন্তু কার্যকরী পদক্ষেপের কথা বলা হয়েছে। 1. কোনো কিছুতে ক্লিক করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করা, এটা দেখে আমার কি লাভ হবে? 2. ভালো কোনো কন্টেন্ট চোখে পড়লে সেটাকে সমর্থন করা, একটা লাইক বা শেয়ার কিন্তু ভালো নির্মাতাদের জন্য অনেক বড় উৎসাহ। 3. এটা মনে রাখা যে আমাদের দেখার অভ্যাসই আমাদের সন্তানের ভবিষ্যৎ তৈরি করে দেবে। আর 4 নম্বর হলো ভেতরের যে শূন্যতা, সেটা বই পড়ে, নতুন কিছু শিখে বা প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে পূরণ করা। শেষ পর্যন্ত কথাটা কিন্তু খুব সহজ একটা অর্থনীতির নিয়মে এসে দাঁড়ায়, চাহিদা বদলান, বাজার বদলাতে বাধ্য হবে। মানে দর্শক যা চাইবে বাজার সেটাই দেবে। তার মানে আসল ক্ষমতাটা কিন্তু দর্শকের হাতেই। আমরা যদি আমাদের চাহিদা বদলে ফেলি, এই কন্টেন্টের বাজারও বদলাতে বাধ্য। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এত কিছুর পর সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি দর্শকের নিজের। লেখাটা আমাদের সামনে দুটো রাস্তা পরিষ্কারভাবে তুলে ধরেছে। একটা পথ হলো ডিজিটাল নর্দমার কীট হয়ে এই স্রোতে গা ভাসিয়ে দেওয়া, আর অন্য পথটা হলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে নিজের রুচির দায়ভার নেওয়া। সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে, আমরা কোন পথে হাঁটব। তাহলে শেষ প্রশ্নটা হলো, আমরা কি শুধু দর্শক হয়েই থাকব, নাকি পরিবর্তনের কারিগর হব? এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। লেখাটা আমাদের শুধু দর্শক হিসেবে না, বরং একজন পরিবর্তনকারী হিসেবে নিজেদের ভূমিকা নিয়ে ভাবতে শেখায়। বাকিটা দর্শকের বিবেচনার উপর।